সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানান, তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ে অগ্নি নির্বাপনের সময় নিরাপত্তার ঘাটতি ছিল। ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় জুড়ে আতঙ্ক। ভবনগুলোতে নেই বিদ্যুৎ, অনেক কর্মকর্তা চলে যাচ্ছেন, চলছে না কোনো কার্যক্রম। আগুন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সব গেট বন্ধ, তো এসে দেখি যে ফায়ার ফাইটিং যারা কাজ করছে তাদের কার্যক্রম শেষ। তারা ওই বিল্ডিং এ যারা জব করে, বিশেষ করে সড়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ওখানে কেউ ঢুকতে পারছে না এবং ওখানে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং ওখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই, আর উপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের অফিস রুমে যাওয়া আমাদের সম্ভব হয় না আজকে। হ্যাঁ, একটা ভীতি তো কাজ করছে সবার মধ্যেই, আবার কাজেরও একটা গতি কমে গেল, আর সবাই বিশেষ করে ওই 7 নম্বর ভবনে তো কেউ যেতে পারছে না। সকালে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের পরই জানা যাবে এটি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। সকাল 11টা নাগাদ সচিবালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন, পুড়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ফলে জনমনে প্রশ্ন জেগেছে, এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানিয়েছেন, 3 দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব জানান তিনি। এ সময় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সচিবালয়ের আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। মনির হোসেন তপু রিপোর্ট। অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বিক্ষোভ, বিদ্রোহ সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। এ সময় জানানো হয়, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উৎস ও কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক কোনো দ্রব্য ব্যবহার করা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে। আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে, ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল, এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এ সময় সচিবালয়ের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, 5টি মন্ত্রণালয়ের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজিটাল রেকর্ড থাকায় এই দফতরের গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না।
এছাড়া পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর সাথে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের নাম উঠে এসেছে। সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে অস্থায়ীভাবে কাজ চালিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই মামলার আরেক আসামি এসআই মালেককে কিশোরগঞ্জে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আরো জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে গণহত্যার নির্দেশ দেওয়ার বিষয়টি এরই মধ্যে তদন্তে স্পষ্ট হয়েছে। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। বিতরণ বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতার প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে ইসির করণীয় ঠিক করতে সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। সিইসি বলেন, সংস্কার প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সংবিধান ও আইন পরিবর্তনে সময়ক্ষেপণ হলে নির্বাচনী প্রস্তুতিও বিলম্ব হওয়ার আশঙ্কা তার। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের ফলে ভেঙে পড়েছিল গোটা নির্বাচনী ব্যবস্থা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে এখন একদিকে চলছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নতুন নির্বাচন কমিশন। যদিও সংসদীয় পদ্ধতি বা নির্বাচনী প্রক্রিয়ায় কি পরিবর্তন হচ্ছে তা এখনো স্পষ্ট নয়, আর তা বিলম্ব হলে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিতে সমস্যা হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে যে বিধি আছে, আইন অনেকগুলো আইন কানুনে পরিবর্তন করা হয়েছে অতীতে 3টা কমিশন। এখন উই হ্যাভ টু ফিক্স দোজ চেঞ্জেস। এখন ওনারা সুপারিশ কি দেন তা জানি না, তাতে যদি আবার আইন পরিবর্তনের দরকার হয় বা বিধি পরিবর্তন, তাহলে আবার এই এক্সারসাইজটা রয়ে গেছে। আমরা অপেক্ষা করছি কেন, বর্তমান বিদ্যমান অবস্থাকে অ্যাড্রেস করার জন্য কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা আমরা জানি, কিন্তু অতিরিক্ত আরো কিছু আসলে তখন আবার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, একসাথে করেই তো আমার তো আইনটা চেঞ্জ করে বারবার করে তো আইন চেঞ্জ করা যাবে না। দেখলাম যে বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা রাত্রে আবার মাথার মধ্যে আবার চিন্তা ঢুকে গেছে, তাহলে তো আবার আমাকে আবার প্রস্তুতি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। নির্বাচনের সাথে রিলেটেড যত রিফর্মস কমিশনের রিপোর্ট আসবে, লাইক লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশন, তারা কী ধরনের সুপারিশ দেয় এটাও আমরা জানি না। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা এদের সুপারিশগুলো তো আমার জন্য ভেরি ভেরি রিলেভেন্ট। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে করণীয় ঠিক করবে কমিশন। ইসির ক্ষমতা বাড়াতে প্রয়োজনে আলাদা প্রস্তাবনা তৈরি করার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার জন্য, এম্পাওয়ার করার জন্য, ক্ষমতা বৃদ্ধি করার জন্য যত সুপারিশ আছে আমরা উইল ওয়েলকাম। ক্ষমতা না দিলে আমি তো কাজ করা মুশকিল। সুপারিশের মধ্যে যেগুলো আমাদেরকে এম্পাওয়ার করার জন্য হবে সেগুলো আমরা মানব। প্রধান নির্বাচন কমিশনের আশা, নির্বাচন ঘনিয়ে আসতে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে। একই সাথে অতীতের মতো ডিসিএসপি সহ মাঠ প্রশাসনের কর্মচারীদের পক্ষপাতমূলক অবস্থান নেয়ার সুযোগ থাকবে না বলে দাবি তার। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। আমি কনফিডেন্ট ইনশাল্লাহ এরকম কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না যে ইলেকশন
ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে ভাই। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা সুষ্ঠু ভোটের মূল নিয়ামক বলে মনে করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। আমরা কোনো দলের না, আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষে কাজ করছি, সবাইকে একটা সুন্দর সুযোগ দিতে চাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।